দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। কালীঘাট, কামারহাটি, চেতলাতেও হামলা হতে পারে এই মন্তব্য করেছিলেন। 13ই মার্চ দিলীপ ঘোষের মন্তব্যে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। ভিডিও সহ কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন, রবিবার দিন যখন প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ছিল, ঠিক সেই সময় গিরিশ পার্কে একেবারে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। হামলার ঘটনা ঘটে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। সেই মন্তব্যের প্রসঙ্গে পাল্টা মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ আসলে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। যে মন্তব্য, যে কথা বলেছিলেন দিলীপ ঘোষ, ভিডিও সহ কমিশনে তা নিয়ে নালিশ জানিয়েছে রাজ্যের শাসক দল। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কৃষ্ণেন্দু, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিল্লির ইলেকশন কমিশনারকে ইলেকশন কমিশনারকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একজন সদস্য তৃণমূল কংগ্রেসের, তিনি এই চিঠি পাঠিয়েছেন। 5 পাতার এই চিঠিতে দিলীপ ঘোষের একটা মন্তব্য, সেই মন্তব্যর ক্লিপিংস উল্লেখ করে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে নির্বাচন যে বিধি, সেই বিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তুমি জানো যে শশী পাঁজার বাড়িতে হামলার যে ঘটনা ঘটেছে, তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ উঠেছে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের সংবাদ মাধ্যমে তার যে বক্তব্য যে এই হামলা যদি হয় তাহলে কালীঘাটেও হতে পারে, এমনকি মদন মিত্রের বাড়িতেও হতে পারে, কিংবা চেতলাতেও হতে পারে। এই যে বক্তব্য দিলীপ ঘোষের, সেই বক্তব্যকে উদ্ধৃত করে এই চিঠিতে লেখা হয়েছে ইলেকশন কমিশনকে যে একজন সিনিয়র বিজেপির লিডার তিনি এই হুমকি দিচ্ছেন এভাবে এবং নির্বাচন বিধি ভঙ্গের এটা সামিল। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন, মিছিলের পর তিনি যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, দিলীপ ঘোষের নাম না করে এই প্রসঙ্গ টেনে তিনি তার বক্তব্য রেখেছিলেন এবং তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এবং দেখা যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই তৃণমূলের তরফ থেকে একদম কমিশনে নালিশ করা হলো। তোমাকে ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমি একবার দর্শকদের মনে করাবো এই শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গে কি বলেছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। পরপর দেখুন। ওনারা ভেবেছিলেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী পাঁজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, এটা মাথায় রাখবেন ভালো করে। আমি একবার অতীতটা দর্শকদের স্মরণ করিয়ে দিই। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির একটা কয়লা পাচারের মামলায়, যেখানে ইডি লর্ডন স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে, অফিস রয়েছে, সেখানে যখন তদন্ত করতে গেছিল, তল্লাশি চালানোর সময় হঠাৎই মুখ্যমন্ত্রী পুলিশ কর্তাদের নিয়ে চলে আসেন এবং একেবারে ভেতরে গিয়ে ফাইল, ল্যাপটপ, হার্ড ড্রাইভ নিয়ে বেরিয়ে আসেন। সেই মুহূর্তের ছবি দেখছেন এবং তারপর এখান থেকে তিনি চলে যান সল্টলেক সেক্টর 5-এ। সেখানেও তদন্ত তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানেও তিনি পৌঁছে যান। কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে সবুজ ফাইল বাঁ হাতে করে নিয়ে যখন বেরিয়ে আসছেন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসার পর? দেখুন। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. He raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah and his
taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে। আইপ্যাক মামলার শুনানি চলছে সর্বোচ্চ আদালতে, যেখানে রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ানের তরফে সওয়াল করা হয়েছে এই মর্মে যে আধিকারিকদের আড়াল থেকে ইডি এভাবে মামলা করতে পারে না। রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে উঠবে, এটা সংবিধান রচনার সময় কেউ চিন্তাও করেননি। রাষ্ট্র বনাম রাষ্ট্র সংবিধানের মৌলিক ধারণার কাছে সম্পূর্ণ অপরিচিত, এই মর্মে সওয়াল করেন শ্যাম দিওয়ান। এখানে মামলাকারী কোনো ব্যক্তি নন যার কোনো মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারে না রাষ্ট্রেরই কোনো অঙ্গ বলে সওয়াল করেন শ্যাম দিওয়ান। কেন্দ্র সরকার চাইলে এই মামলা করতে পারে বলে তিনি দাবি করেন। যদি ইডিকে মামলা করার অনুমতি দেওয়া হয় তাহলে এই অধিকার অন্যান্য তদন্তকারী সংস্থাকেও দিতে হবে বলেছেন তিনি, যা সাংবিধানিক কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ বলে মনে হয় না বলে রাজ্যের তরফে সওয়াল করা হয়েছে। আদালতের তরফে, সর্বোচ্চ আদালতের তরফে বলা হয় যে ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন বলে অভিযোগ করা হচ্ছে। যদি এটা অন্য কোনো মুখ্যমন্ত্রী করেন তাহলে তার প্রতিকার কি হবে? এটা স্বস্তিদায়ক পরিস্থিতি নয়। এই ঘটনার পুনরাবৃত্তি হলে কে হস্তক্ষেপ করবে? পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে রাজ্যের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, কি বলবেন যে সওয়াল আজকে রাজ্যের তরফে করা হয়েছে আইপ্যাক মামলার, এবং যে মন্তব্য আজকে একেবারে সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি করছেন? দেবজিৎ, এই সওয়ালের জবাব বা সওয়ালের উত্তরে বিচারপতিরা কি বলবেন, মাননীয় বিচারপতিরাই সেটা ঠিক করবেন। কিন্তু যে প্রশ্ন আজকে উঠেছে যে এরকম নজিরবিহীন ঘটনা দেখা গেছে কিনা কোথাও, সে প্রশ্ন তো আমাদেরও। কোনো মুখ্যমন্ত্রী কোথাও কোনো জায়গায় এইভাবে কোনো তদন্ত, বেসরকারি সংস্থার উপর তদন্ত চলাকালীন সেখানে ঢুকে পড়ে তদন্তকে আজ অব্দি কোথাও বাধাদান কি করেছেন? যারা সংবিধান রচনা করেছিলেন তারা বোধহয় দুঃস্বপ্নেও এরকম ব্যবস্থার কথা ভাবেননি যে একটি তদন্তকারী সংস্থা যখন একটি তদন্ত করছেন সেই সময় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দলবল নিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং বাকি আরো কিছু সরকারি পদাধিকারীকে নিয়ে, সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে সেই তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দিচ্ছেন, সেখান থেকে লুট করে নিচ্ছেন। আই রিপিট দ্য ওয়ার্ড লুট। সেখান থেকে ছিনতাই করে নিয়ে আসছেন ল্যাপটপ এবং ফাইল। এরকম কেউ কোনোদিন দেখেছেন? নজিরবিহীন ঘটনা, তার বিচার সংক্রান্ত রায়ও হয়তো নজিরবিহীনই হবে। বিচারকদের রায় আসুক, তারপরে এই প্রশ্নটা রাজ্যের তরফে করা হচ্ছে যে ইডি এই মামলা করতে পারে না, যদি হয় কেন্দ্র সরকার করতে পারে। আর এই মামলা 2 বিচারপতির বেঞ্চ শুনতে পারে না, 5 বিচারপতির বেঞ্চকে এই মামলা শুনতে হবে। কি বলছেন রাজ্যের সরকার বা এই বিদায়ী রাজ্য সরকারের প্রতিনিধিরা, উকিল বাবুরা, সেটা নিয়ে ভেবে বাঙালি কোনো কিছু করবে না। বাঙালি আর এতে আগ্রহী নয়। কে বিচার করবে, কে বিচার করবে না, কতজনের বেঞ্চ হওয়া উচিত ইত্যাদি বিষয় ঠিক করবেন আইনের যারা রক্ষাকর্তা, অর্থাৎ আমাদের যারা মাননীয় বিচারপতি তারা। বাঙালি শুধু অপেক্ষা করছে আগামী 2 দিন, ভোটদানের দিন, এই তৃণমূলের সরকারকে সরাতে হবে, যারা কিনা যাদের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে লুট করেন, ছিনতাই করেন, বিচার পদ্ধতিকে বাধা দান করেন, তদন্ত পদ্ধতিকে আড়ষ্ট করে দেন, তাদেরকে দূরে সরাতে হবে। অনেক ধন্যবাদ দেবজিৎ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আরেকবার আপনাদের বলবো, সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলছে, যেখানে রাজ্যের তরফে এই সওয়াল করা হয় যে রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের প্রতিপক্ষ হবে, এমনটা সংবিধান রচনার সময় কেউ চিন্তাও করেননি। আদালতের তরফে পর্যবেক্ষণে এই কথা বলা হয়, ইডি অভিযোগ করছে তাদের তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে চলে আসেন, এটা স্বস্তিদায়ক পরিস্থিতি নয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিকার কি হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।